সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি জানতে চাই যে বাংলাদেশ তার বিজয়ের ইতিহাস কতটা লিখতে পেরেছে? সামগ্রিকভাবে যদি বলি, আমরা বোধহয় এদিক থেকে ব্যর্থ। তার কারণ হচ্ছে, আপনি যদি বলেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের ইতিহাস মানে মুক্তিযুদ্ধের ইতিহাস, এই ইতিহাস তো আমরা আজও আমাদের কারো হাতে তুলে দিতে পারিনি। এবং আমাদের সমস্যাটা হয়ে গেল এই যে আমরা 27শে মার্চের পরে আর এগোতে পারছি না। আচ্ছা, 71-এর 27শে মার্চে আটকে আছে। পরবর্তী 9 মাস কিন্তু আমরা এগোতে পারিনি। কারণ হচ্ছে, প্রথমেই সংকট স্বাধীনতার ঘোষণা কে দিল। ইতিহাসে অবশ্য কোনো বিতর্ক নেই, কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে রাজনীতির। এক পক্ষের বক্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেটি যথার্থ এবং ঐতিহাসিক, কারণ তার 7ই মার্চের ভাষণেই সব কথা বলা হয়ে গেছে। উপরন্তু গ্রেফতার হবার আগ মুহূর্তে তার বাণীবদ্ধ যে ঘোষণা, তার মধ্যে তো স্পষ্ট করেই বলা যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপরেও আরেক পক্ষ জিয়াউর রহমান, এখন কথা হচ্ছে জিয়াউর রহমান কোনোদিনই দাবি করেননি যে তিনি স্বাধীনতার ঘোষক, নিজে দাবি করেননি কখনো। কোনোদিন দাবি করেননি নিজে। এবং 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম ঘোষণাটা নিজের নামে দেয়া হয়েছিল, কিন্তু পরে সংশোধন করে বঙ্গবন্ধুর নামেই দেয়া হয়েছে। এটা ঐতিহাসিক সত্য। সুতরাং আমরা যদি 27শে মার্চ ধরে নেই স্বাধীনতার ঘোষণা, তাহলে তো বাংলাদেশের বয়স একদিন কমে গেল। 26শে মার্চ না হয়, তাহলে 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করি কেন? এটা একটা যৌক্তিক প্রশ্ন। উপরন্তু 1972-এর 26শে মার্চ, সেই সময় অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক, বাংলা সাপ্তাহিক বিচিত্রায় জিয়াউর রহমান একটি জাতির জন্ম শিরোনামে প্রবন্ধ লিখেছিলেন। সেখানে কিন্তু তিনি স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে জাতির জনক কথা কিন্তু ব্যবহার করেছেন শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমান। শেখটা লেখেননি। রহমানের 7ই মার্চের ভাষণ আমাদের জন্য সবুজ সংকেত ছিল। তো কাজেই এখানে সমস্যাটার সমাধান হয়ে গেল, কিন্তু তার অনুসারীদের জন্য সমাধান হয়নি। তো সেই জন্য বলছিলাম, ইতিহাসের দিক থেকে কোনো সমস্যা নেই, সমস্যা রাজনীতির দিক থেকে আর কি। তো কিন্তু সেখানে আটকে আছি। তবে হ্যাঁ, মুক্তিযুদ্ধ নিয়ে যারা অংশগ্রহণ করেছেন, সরাসরি প্রত্যক্ষভাবে সশস্ত্র সংগ্রামে ছিলেন, তাদের অনেক স্মৃতি কথা আছে, বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে। কিন্তু যাকে বলে ইতিহাস, সুসংবদ্ধ ইতিহাস, সেটা তো এখনো দিতে পারেনি আমরা। এবং নানান সময় নানান বিকৃতি। এই যে যেমন ধরুন, সর্বসাম্প্রতিক কথাটা বলি, পাকিস্তান অস্বীকার করে বসলো যে 71-এ তারা কোনো নিষ্ঠুরতা করেনি, বর্বরতা করেনি। কিন্তু আমাদের ইতিহাস তো আছে, বিশ্বব্যাপী যে তথ্যাদি রয়ে গেছে, তার থেকে তো পাকিস্তান কখনো মুখ ফিরে নিতে পারবে না। অসত্যকে সত্য বলে চালানো খুবই কঠিন। ইতিহাস তো নিম্নম সত্য, নগ্ন সত্যকে ধারণ করে। কিন্তু আমার মোদ্দা কথাটি হচ্ছে, আমরা পারিনি। এবং উদ্যোগ যে কম ছিল তা নয়। স্বাধীনতার পরপরই বাংলা একাডেমির নেতৃত্বে একটি কাজ শুরু হয়েছিল বিজয়ের বা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার জন্য। সেটি সফল হয়নি। তারপরে 97 থেকে আবার একটি উদ্যোগ নেওয়া হলো যে বাংলাদেশের 64টি জেলা ভিত্তিক মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ করে সংগ্রহ করা হবে। লেখা হবে। এবং 71 খণ্ড হবার কথা ছিল, কিন্তু সেটি সরকারি বাধার কারণে অনুমোদন পেতে বেশ বিলম্ব হয় এবং শেষ পর্যন্ত ওটা হয়নি। পরে 2001-এর পরে বিএনপি সরকার, মানে জোট সরকার যখন ক্ষমতাসীন হয়, তখন বাংলা একাডেমির ওই প্রকল্পটা তারা নিয়ে নেয়, নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তৈরি করে। এটা প্রহসনের ব্যাপার আর কি, যে তারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করছে। এবং সেখানে গিয়ে অনেক নয় ছয় হয়েছে, এবং যার ফলে আজও কিছু হয়নি। উপরন্তু মুক্তিযুদ্ধের যে দলিলগুলো আমাদের হাসান হাফিজুর রহমান সম্পাদিত যে দলিল, সেটার শিরোনাম হচ্ছে স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র। সেখানে আমার আপত্তি।
আপত্তিটা হচ্ছে যে ৭১ আমরা যে যুদ্ধটি করেছি সেটাতে শুধু স্বাধীনতা নয়, ওটা মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ। কারণ বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে প্রথমেই বলেছেন মুক্তি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুক্তি আগে, মুক্তিটা হচ্ছে ম্যাক্রো কনসেপ্ট আর স্বাধীনতা হচ্ছে মাইক্রো কনসেপ্ট। স্বাধীনতা বললে কিন্তু আমাদের প্রয়াস, আমাদের ত্যাগ, আমাদের যাতনা, বেদনা সব কিছুকে অনেক খাটো করে ফেলা হয়। সেই কাজটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। যেমন ধরুন ৭২ সংবিধানে ভূমিকা লেখা ছিল আমাদের জাতীয় মুক্তি সংগ্রাম। তারপর ৭৭-এর পরে যেন জিয়াউর রহমানের সরকার ক্ষমতাসীন, অর্থাৎ সামরিক সরকার ক্ষমতাসীন থাকার সময় এটা পরিবর্তন করে বলা হলো জাতীয় স্বাধীনতা সংগ্রাম। এখন কথা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষ মহল মাঝে মধ্যেই কিন্তু এর মধ্যে পার্থক্য করতে পারেন না স্বাধীনতা এবং মুক্তি। একই নিঃশ্বাসে কেউ বলছেন স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, কিন্তু জিয়াউর রহমান ঠিক বুঝেছিল। সে অত্যন্ত সচেতনভাবে মুক্তিটাকে সরিয়ে দিয়ে স্বাধীনতার কথা বলেছিল। তো সেজন্য দলিলের শিরোনামে ভুল আছে। উপরন্তু মূল দলিলে অনেক ধরনের বিকৃতি ছিল। একবার বাংলা একাডেমির বইমেলার সময় একটা প্রবন্ধে আমি বিকৃতিগুলো উল্লেখ করেছিলাম আর কি। যেমন একটা বিকৃতি খুবই সর্বসাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাসঙ্গিক হবে, যে চট্টগ্রামের গণহত্যা সম্পর্কে একটি দলিল। আচ্ছা, দলিলটির উৎস হচ্ছে খুব সম্ভব ১৬ই জানুয়ারি ১৯৭২ দৈনিক বাংলা। মূল যে স্বাধীনতা যুদ্ধের দলিলে চট্টগ্রামে গণহত্যা সংক্রান্ত যে তথ্যটি ছিল তার সূত্র ছিল বা উৎস ছিল দৈনিক বাংলা ৭২ জানুয়ারি মাসে কোনো এক তারিখে। কারণ নিচেই লেখা আছে, সেখানে লেখা হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ভূমিকা সম্পর্কে, যে জনৈক সালাউদ্দিন কাদের চৌধুরী অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহকে গুলি করলেন। তো আমি ইতিহাস গবেষণার স্বাভাবিক কৌতূহল বশত মূল সংখ্যা, মূল উৎসে ফিরে গেলাম দৈনিক বাংলা। সেই দৈনিক বাংলায় গিয়ে দেখলাম যে ওখানে লেখা আছে ফজলুল কাদের চৌধুরীর পুত্র সালাউদ্দিন কাদের চৌধুরী, কিন্তু স্বাধীনতা যুদ্ধের দলিলে লেখা হচ্ছে জনৈক সালাউদ্দিন কাদের চৌধুরী। অর্থাৎ ফজলুল কাদের চৌধুরী পরিচিত ব্যক্তিত্ব, তার পুত্র সালাউদ্দিন কাদের চৌধুরী ব্যক্তিত্ব পরিচিত যথেষ্ট, কিন্তু তাকে অপরিচিত করবার জন্যেই জনৈক লিখে দেওয়া হলো। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের দলিলের প্রকল্পে যারা কাজ করেছিলেন তাদের মধ্যেই সমস্যা ছিল, সর্ষের মধ্যে ভূত ছিল। তেমনি অসংখ্য কিন্তু বিকৃতি আছে দলিলের মধ্যে। তো সেই সুবাদে বাংলা একাডেমিকে দায়িত্ব দেওয়া হয়েছিল ১৯৯৮-এর দিকে যে সংশোধিত করে দলিল যথার্থভাবে প্রকাশ করতে হবে, আর দলিল সংকলন যেভাবে করতে হয় ইতিহাসে সেই হিসাবে পদ্ধতিও কিন্তু অনুসরণ করা হয়নি। তো সেই প্রকল্প বাংলা একাডেমি শেষ করতে পারেনি, ওটা অন্যভাবে হয়ে গেছে। পরবর্তী জোট সরকারের আমলে আবার স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম দিয়ে নতুন করে দলিল ছাপা হয়েছিল। তো কাজে আমরা কিন্তু কাজটা করতে পারিনি, অকাজটা করেছি। ইতিহাসকে ধরতে পারিনি, ইতিহাসের বিকৃতিকে লালন করেছি আমরা বিগত ৪৪টি বছর। এবং বিজয়ের কথাও যেটা ব্যক্তিগতভাবে যাদের যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা রণাঙ্গনের বাইরে থেকে যারা মুক্তিযুদ্ধের সঙ্গে ছিলেন তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে লিখতে গিয়েও তো কেউ কেউ হয়তো শুধু নিজের কথাই বলেছেন, অন্যদের কথা আসেনি। এবং দেখা গেছে যে খুব, আপনি ভালো বলতে পারবেন স্যার, যে একই বিষয়ে হয়তো নানা জনের নানা দৃষ্টিভঙ্গি মত বিভিন্নভাবে চলে আসছে। তার থেকে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে কিনা পাঠক হিসেবে আমাদের কাছে? সাধারণ পাঠক হিসেবে এবং ইতিহাস গবেষণার একজন শিক্ষানবিশ হিসেবে দুভাবেই আমাদের জন্য সমস্যা। কারণ একটি ঘটনা যা ঘটেছে সেই ঘটনা যারা অংশগ্রহণ করেছেন, যারা দর্শন করেছেন এবং যারা প্রভাবিত হয়েছেন, এমনি নানা দৃষ্টিকোণ থেকে সেই ঘটনাটির প্রমাণ পাওয়া যেতে পারে বা তথ্য পাওয়া যেতে পারে। সেই তথ্যগুলো যে সব একেবারে অভিন্ন হবে তা আমি মনে করি না, কিন্তু মৌলিক বিষয়টি যদি অভিন্ন না থাকে
তখন পরবর্তী প্রজন্মের ইতিহাস গবেষকের জন্য সমস্যাটা হয়। যেমন ধরুন একটি দৃষ্টান্ত দেই, যে আমাদের প্রয়াত স্বনামধন্য ব্যক্তিত্ব এম.আর. আক্তার মুকুলের একটি বই আছে, অত্যন্ত তথ্য আমি বিজয় সমৃদ্ধ, দেখেছি। আমি বিজয় দেখেছি। কিন্তু ওই বইটি পড়বার পরে আমাদের আর এক স্বনামধন্য ব্যক্তিত্ব আব্দুল গাফফার চৌধুরী লিখলেন যে আমি বিজয় দেখিনি, অর্থাৎ বইটি সমালোচনা করলেন। সমালোচনা করে বললেন যে অনেক জায়গায় অনেক তথ্যের বিকৃতি আছে, এটাই মোদ্দা কথা। তো এখন আমরা কার কাছে যাব? তো আর এছাড়া যারা প্রত্যক্ষভাবে সামরিক ব্যক্তিত্ব যারা অংশগ্রহণ করেছেন, তাদের অনেকেরই বই আমার পড়া আছে। আমি দেখেছি যে একই ঘটনা হয়তো তারা বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, এতে করে মূল তথ্য সংগ্রহ করা খুব কঠিন হয়ে যায়। আর আমাদের একটা স্বভাব হচ্ছে আত্মকথন। আচ্ছা। আত্মকথনটা একটু বেশি হয়ে যায় যদি নিজের স্মৃতিচারণ করি, অর্থাৎ আমিত্বকে পরিহার করে ঘটনার নিরপেক্ষতা, বিষয়বস্তুর দিকটি বা বস্তুনিষ্ঠতাকে ধারণ করবার ব্যাপারটি আমাদের মধ্যে খুবই কম আছে। সেই জন্য স্মৃতিকাহিনীমূলক মুক্তিযুদ্ধের যত তথ্য উপাত্ত আমাদের আছে, এগুলো খুব সাবধানে এবং খুবই সতর্কভাবে ব্যবহার করতে হয়। কিন্তু এতে করে আমাদের তথ্যের ঘাটতি তৈরি হয়ে গেছে আর কি। ভারতে যখন স্বাধীনতা যুদ্ধের ইতিহাস লিখবার জন্য সরকারি প্রকল্প নেওয়া হয়েছিল, তখন ওই সময় সারা ভারতের যশস্বী যারা ইতিহাসবিদ তাদেরকে আমন্ত্রণ জানিয়ে সম্পৃক্ত করা হয়েছিল ঠিকই, কিন্তু কিছুদিন কাজ করবার পরে যেমন যদুনাথ সরকার নিজে তিনি সরে এলেন, কারণ তিনি বললেন যে ইতিহাসবিদের কাজ নিরপেক্ষ, নির্মোহ, বস্তুনিষ্ঠভাবে কাজ করা, তো সেইটা সম্ভব হবে না সরকারি উদ্যোগে। তো যার ফলে ওটা আরো বেসরকারি উদ্যোগে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস হয়েছে। পাকিস্তান আমলে আমার মনে আছে যখন আমরা সম্মান শ্রেণীর ছাত্র 1967 দিকে সম্ভবত পাকিস্তান সরকার সরকারি উদ্যোগে পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস 4 খণ্ডে প্রকাশ করেছিল আর কি। সেখানেও দেখেছি অনেক বিকৃতি রয়ে গেছে, অর্থাৎ অনেক ঐতিহাসিক ঘটনার পাকিস্তানিকরণ করা হয়েছিল, যা আমরা অন্যান্য উৎস থেকে তার সমর্থনে কোনো বক্তব্য বা যুক্তি খুঁজে পাইনি। তো সেই জন্য সরকারি উদ্যোগ সবসময় রাজনীতি প্রভাবিত হবে, কিন্তু সরকারের উচিত হবে যে এর সাংগঠনিক আর্থিক সহায়তা দেওয়া, কিন্তু কাজটি দেওয়া তাদেরই হাতে যারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্মমভাবে। ইতিহাসের দৃষ্টিতে নগ্ন সত্যকে ধারণ করবেন। কিন্তু সেই কাজটি বাংলাদেশে এখনো হয়নি, কোনো সরকারই এ ব্যাপারে সচেতন নয়। সেক্ষেত্রে এখন মুক্তিযুদ্ধ পরবর্তী তৃতীয় প্রজন্ম রয়েছে, তারা এখন তাহলে মুক্তিযুদ্ধ বা বিজয়ের ইতিহাস কিভাবে পাঠ করবে, কিভাবে জানবে, ইতিহাস যখন জানবে? মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা প্রায় গত হতে চলেছেন অর্ধ শতাব্দীর মধ্যে, হয়তো আরো 3-4 দশকের মধ্যে কেউ অবশিষ্ট থাকবেন না আর কি, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে। বিজয়ের গর্ব কতটুকু ধারণ করতে পারবো তা নিয়ে সংশয় থেকে যাবে। আমি মার্কিন ইতিহাসবিদ বারবারা ট্রুকম্যানের একটা কথা মনে পড়ছে, তার একটি প্রবন্ধ আছে ফ্রিডম। তো ফ্রিডমের প্রবন্ধটির দু একটি বাক্য পরই তার একটা সুন্দর বাক্য আছে। বাক্যটিতে তিনি বলেছেন যে ফ্রিডম মিন্স রেসপন্সিবিলিটি, স্বাধীনতা মানেই দায়িত্বশীলতা। তা আমার প্রতি বছর বিজয়ের মাস এলেই, ডিসেম্বর মাস এলে আমার এই বাক্যটি মনে পড়ে যে আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। এককভাবে কারো দায়িত্বে ব্যর্থতা নয়, পালনে ব্যর্থতা নয়, এটি অনেকটা সামগ্রিকভাবে জাতীয় ব্যর্থতা। অবশ্যই জাতীয় ব্যর্থতার ব্যাখ্যা যদি আপনি চান, তাহলে হয়তো বা আমাকে অঙ্গুলি নির্দেশ করতে হবে নষ্ট ভ্রষ্ট রাজনীতির দিকে। আমরা আমাদের ঐতিহ্যকে ধারণ করতে পারিনি, আমরা ইতিহাস ভুলে যাই, ইতিহাস গুলিয়ে ফেলি, ইতিহাস গিলেও ফেলি আচ্ছা। এই নষ্ট ভ্রষ্ট রাজনীতির জন্যে। তো সেই জন্যে ইতিহাসকে সবসময় রাজনীতি নিরপেক্ষ হতে হবে, রাখতে হবে,
করতে হবে, এটা সরকারি দায়িত্ব। আমি আগেই বলেছি যে নতুন প্রজন্মের হাতে মুক্তিযুদ্ধের নির্ভরযোগ্য তথ্য আমাদের তুলে পৌঁছে দিতে দিতে হবে। হবে। পাঠ্যপুস্তকে পাঠ্যপুস্তকে তো নির্ভরযোগ্যভাবে মুক্তিযুদ্ধের তথ্য নেই। সরকার বদলে গেলে পাঠ্যপুস্তক বদলে যায়। আমার মনে আছে 97-98 দিকে এক মার্কিন অধ্যাপিকা রসেট, তিনি এসেছিলেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানে, যে পাঠ্যপুস্তকে ইতিহাস কিভাবে বিধৃত হয়। তো আমার সঙ্গে 3-4 দিন তিনি আলোচনা করলেন বাংলাদেশ প্রসঙ্গটি নিয়ে, যখন তিনি ভাবছেন, লিখছেন তখন। তো তিনি কিন্তু আমাকে স্পষ্ট করে বলে গেছেন, বা তার বলারও অপেক্ষা রাখেন, আমরাও জানি আর কি, আমাদের জানা কথাটাই তিনি পুনরুক্তি করেছিলেন আমার কাছে। সেটি হচ্ছে যে সরকার বদলে গেলে তোমাদের ইতিহাসও বদলে যায়। এমনকি উনি বললেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসে আমি 2 ধরনের ভাষ্য পাই, একটা বিএনপি আমলের ভাষ্য আর একটা আওয়ামী লীগ আমলের ভাষ্য। তারপর উনি আর আমি কিন্তু সহমত হলাম যে ইতিহাস তো রাজনীতির উপর নির্ভর করে কখনো ভাষ্য তৈরি করে না, ইতিহাস ভাষ্য তৈরি করে নগ্ন সত্যের উপরে। তো সেই জায়গাটিতে কিন্তু আমরা দারুণভাবে ব্যর্থ। আমাদের তরুণ প্রজন্ম, আমাদের নতুন প্রজন্ম, আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের কাছে যে তথ্য তুলে দেবার দায় আমাদের ছিল, সে দায় আমরা পালন করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, একক ব্যর্থতা নয়, সামগ্রিক জাতীয় ব্যর্থতা। রাজনৈতিক আপনি রাজনৈতিক দল বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা বলেন, কিন্তু যারা একদম রাজনীতির বাইরে রাজনীতি করেন না, কিন্তু ইতিহাসের শিক্ষক, ইতিহাসের ছাত্র, যেভাবে বলি না কেন, বা যাদের মুক্তিযুদ্ধের নিজের কাজ করার অভিজ্ঞতা আছে, তারা কি নিরপেক্ষভাবে লিখতে পেরেছে? তারাও কি বিষয়গুলোকে রাজনীতিকরণ করেনি ইতিহাস লিখতে যেয়ে? রাজনীতি জীবন ঘনিষ্ঠ ব্যাপার। রাজনৈতিক দল মুক্ত থাকা যেতে পারে, কিন্তু রাজনৈতিক দর্শন মুক্ত থাকা যায় না। দলমুক্ত বলতে আমি মনে করি যে বুদ্ধিজীবী যারা যারা জ্ঞান চর্চায় আছেন, তাদের কোনোভাবেই দলকানা বা দল দাস হওয়া উচিত নয়। মুক্ত বুদ্ধির চর্চা করতে গেলেই নিজের বিবেককে মুক্ত রাখতে হবে। তো এমন মানুষ বাংলাদেশে যে নেই তা নয়, কিন্তু কথা হচ্ছে যে যে পরিমাণ উদ্যোগ দরকার ছিল, আমরা যে ইতিহাসের কথা বলছি, যে বিজয়ের ইতিহাসের কথা বলছি, সেই উদ্যোগটি কিন্তু এখনো নেই বলে আমাদের একটা বড় রকমের ঘাটতি, আবারও ঘাটতির কথা বলছি, ঘাটতি রয়ে গেছে। এবং এটা বোধহয় এই জন্যে যে দলীয় লেজুর বৃত্তি করলে বা দলের অনুসারী হলে পদ পদবি পাওয়া যায়, জাগতিক অনেক সুবিধার অধিকারী হওয়া যায়। আর নিরপেক্ষ থাকলে, বস্তুনিষ্ঠ থাকলে, সত্য ভাষণ করলে অনেক বিপদ হয় বাংলাদেশের মতো দেশে। কারণ বাংলাদেশ একটা দারুণ অসহিষ্ণু সমাজ এবং জনপদ হয়ে গেছে এখন। এটা যে শুধুমাত্র জঙ্গিবাদের কারণে তা নয়, আমরা যেন মজ্জাগতভাবে দারুণ অসহিষ্ণু। এই যে যেমন ধরুন একজন ভলতেয়ারের কথা, ভলতেয়ারের একটা উক্তি মাঝে মধ্যেই এমন প্রসঙ্গে আমার মনে পড়ে, এবং বাংলাদেশের প্রসঙ্গে তো বেশি করে মনে পড়ে। ভলতেয়ার বলেছিলেন, তিনি যা বলেছিলেন তার ইংরেজি অনুবাদ থেকে বাংলা অনুবাদ করলে দাঁড়াবে এমনটা যে তুমি যা বলো তা আমি ঘৃণা করি, কিন্তু তোমার তা বলার অধিকার সংরক্ষণের জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত। কিন্তু সেই পরিবেশ, সেই আবহ কি বাংলাদেশে আছে? এখন কথা হচ্ছে যে ইতিহাস, আমি তো আগেই বলেছি, নির্মম, নিষ্ঠুর, নগ্ন। তো নির্মম, নিষ্ঠুর, নগ্ন ইতিহাসকে লিখতে গেলে, মুক্তিযুদ্ধের ইতিহাস যদি সেইভাবে কেউ লেখেন বা কোনো প্রতিষ্ঠান কোনোভাবে যদি লিখতে সমর্থ হয়, তাহলে কিন্তু অনেক সত্য বেরিয়ে আসবে, যে সত্য অনেকের জন্য খুব একটা ভালো ফল দেবে না, ঘাটতির কাঙ্ক্ষিত হবে না, জি স্যার, কিন্তু ইতিহাস হবে। আমরা ঘাটতি এবং বিভ্রান্তি দুটোর কথাই বললাম ইতিহাস বা বিজয়ের কথা বলতে যে লিখতে যে, তাই বলে কি আমরা বিজয় উদযাপন করব না? সেই উদযাপন আমরা কতটা করতে শিখেছি, কতটা করছি, এই 44 বছর কতটা শিখলাম? প্রত্যেক জাতির ইতিহাসে লাল চিহ্নিত কিছু তারিখ থাকে, সেটা অর্জনের, সেটা গর্বের, সেটা শ্লাঘারও হতে পারে।
আমাদের 16ই ডিসেম্বর বিজয় দিবস সবচেয়ে বড় অর্জনের প্রতীক। বাঙালির 2000 বছরের ইতিহাসে এত বড় অর্জন আর নেই। তো সেই জন্য এটা আমরা অবশ্যই উদযাপন করব, কিন্তু এই উদযাপনে আনুষ্ঠানিকতা চাইতে, আনুষ্ঠানিকতা থাকবে, বাঙালি আনুষ্ঠানিকতা প্রিয়। বাঙালি অনুষ্ঠান ছাড়া পার্বণের কখনোই দেশ। ভাবতেই পারে না নিজেকে। সেটা অবশ্য আমি ইতিবাচক জি। অর্থেই বলবো, সংস্কৃতি চেতনার পরিপ্রেক্ষিতে। কিন্তু সেখানে অবশ্যই আমাকে একটু, ওই যে বললাম, প্রতি বছর বিজয় দিবসের সময় আমাদের সবাইকে জেনাস হতে হবে। আমরা পেছনে তাকাবো যে কত রক্ত, কত ত্যাগ এর বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছে, কেন হয়েছে, সেটিকে আমি রূপায়ণ করতে পারছি কিনা পারছি না। এই প্রশ্নগুলো অন্তত যারা বোদ্ধা ব্যক্তি, যারা দেশের ভাগ্য নিয়ন্তা, তাদেরকে করা দরকার। তাতে করে নতুন অঙ্গীকারের সৃষ্টি হবে। আমরা 16ই ডিসেম্বর 71-এ মুক্তিযুদ্ধ শেষ করেছি, বিজয়ী হয়েছি, কিন্তু 17ই ডিসেম্বর 1971 থেকে আজ অব্দি আমরা একটা যুদ্ধ করছি। কি লড়াইয়ের যুদ্ধ? মধ্যে আছে। মুক্তির যুদ্ধ। ওটা ছিল মুক্তিযুদ্ধ, এখন চলমান 44 বছর ধরে মুক্তির যুদ্ধ। মুক্তিযুদ্ধে 11টি সেক্টর ছিল, কিন্তু মুক্তির যুদ্ধের সেক্টর অসংখ্য। এখন ওই মুক্তিযুদ্ধে 11টি সেক্টরে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু 44 বছরের চলমান অসংখ্য সেক্টরের যুদ্ধে কিন্তু আমরা কোথাও হেরেছি, কোথাও সামান্য কিছু কিছু জয়। নতুন সেক্টর যুক্ত হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু আজকে ভাববার সময় এসেছে, 2015-র বিজয় দিবস যখন আমরা পালন করব, যে সর্বসাম্প্রতিক যে বাংলাদেশ, যে বিরাজমান চালচিত্র, এই চালচিত্রের বাংলাদেশকে 71-এ আমরা কল্পনা করেছিলাম। আজকে দারুণ, আমি একটু আগে বলেছি, দারুণ অসহিষ্ণু একটি জনপদ। এখানে মানুষের জীবন বিপন্ন তার মতের জন্যে, তার চিন্তার জন্যে। এমন দেশটি তো আমরা কল্পনা করিনি, ভাবিনি, স্বপ্নেও আমরা দেখিনি এমন একটি দেশের। এবং সেই জায়গা থেকেই তৃতীয় প্রজন্মকেও সেই উদযাপন, যে বিজয়ের যে উদযাপন, সেই উদযাপনে সম্পৃক্ত করার জন্য যে উদ্বুদ্ধ করা, যে তাদেরকেও তো এই বিজয়ের কথা বলতে হবে, সেই বলার জন্য আমাদের এখন কি করণীয়? যারা বাংলাদেশের উদ্দেশ্য, আদর্শ, অভিলক্ষের সঙ্গে নিজেকে ঘনিষ্ঠভাবে জড়িত করেছে, তাদের দায়িত্ব হবে বিজয় দিবসে নতুন প্রজন্মকে বিজয়ের তাৎপর্য, ইতিহাস, বিজয়ের লক্ষ্য, অভিলক্ষ্য সব কিছু সম্পর্কে সঠিক ধারণা দেওয়া। শুধুমাত্র আনুষ্ঠানিকতায় নয়, আনন্দ উল্লাসে নয়, আনন্দ উল্লাসে প্রয়োজন আছে, সেটিকে অস্বীকার করছি না, কিন্তু আমাদের মতো জাতির ক্ষেত্রে সামনে এগিয়ে যাবার জন্য পেছনে তাকানোর যে তাগিদ, সেটা নতুন প্রজন্মকে দিতে হবে। উইনস্টন চার্চিলের একটা কথা ছিল, যা বাংলা অনুবাদ করলে দাঁড়াবে এই: তুমি যতদূর পেছনে তাকাবে ততই সামনে তাকাতে পারবে। নতুন প্রজন্মকে বলতে হবে তোমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, পেছনে তাকাতে হবে 71-এ 9টি মাস কি হয়েছে, বা 9টি মাসের আগে 24 বছর 4 মাস 3 দিন পাকিস্তানের সঙ্গে আমরা 8883 দিন ছিলাম। তখন আমাদের কি অভিজ্ঞতা হচ্ছে যেটা তাদের জানা নেই, বইয়ের পাতায় সঠিকভাবে তারা জানে না। এই জানানোর তাগিদগুলো আমার মনে হয় আছে, বিশেষ করে যারা সমাজকে আলো দেখান, যারা নিজেরা আলোকিত মানুষ, তাদের এই দায়িত্বটি রয়ে গেছে বলে আমার মনে হয় আর কি। এবং সেই আলোকিত মানুষ যারা, তারা লিখবেন, কিন্তু এই যে যেটা আমরা শুরুতেই বলছিলাম যে নির্মোহ থাকা, এখন এই 40 বছর পেরিয়ে এসে মনে এখন বলা উচিত যে এখন সেই নির্মোহ জায়গায় পৌঁছতে হবে। যারা ইতিহাস রচনা করবেন, ইতিহাসের কথা বলবেন, তাদের তো একটা দায়িত্ব আছে অবশ্যই। আমি বলছিলাম যে সামগ্রিকভাবে সরকারি প্রাতিষ্ঠানিক উদ্যোগের কথা, কিন্তু ব্যক্তিগত উদ্যোগেরও প্রয়োজন আছে। ছোট হলেও বিন্দু বিন্দু বাড়ি দিয়েই তো মহাসাগর হয়। তো সেই ব্যক্তিগত উদ্যোগটি চালু রাখা দরকার, এবং তা নাহলে মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যাবে। এই যে আজকে আমরা শুরুতেই যেটা বলছিলাম যে পাকিস্তান অস্বীকার করলো 71-এ তাদের নিষ্ঠুরতা, বর্বরতা, তো এখন পত্রিকায় তো এগুলো আছে। আজ থেকে 20 বছর পরে
যখন পরবর্তী প্রজন্ম এগুলো কাগজ দেখবে, গবেষণা করতে গিয়ে, পড়তে গিয়ে তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। আমাদের বক্তব্য যদি সঠিকভাবে পত্রিকায় উপস্থাপিত না থাকে, গণমাধ্যমে না থাকে, তো মানে সেই এখনকার ভূমিকাগুলো খুবই দায়িত্বশীল হওয়া উচিত, কারণ যে আপনি যেটা বলছেন স্যার, যে 2 দশক পরের যে প্রজন্ম যখন এখনকার সন্ধান করবে, তখনও যাতে তারা বিভ্রান্তির মধ্যে না পড়ে যায়। অবশ্যই। আমি তো বারবারা ট্রুকম্যানের কথাটা উল্লেখ করেছি যে ফ্রিডম মিনস রেসপন্সিবিলিটি। সেই দায়িত্বশীলতার প্রশ্নে কিন্তু আমাদের আপোষহীন হতে হবে এখনো। এই চেতনাটি তো বড় হয়ে ওঠে যেন প্রতিটি উদযাপনের সময়, শুধু আনন্দ উল্লাস নয়, আমাদের দায়িত্ববোধের অঙ্গীকারটা যেন স্পষ্ট হয়ে থাকে আমাদের চেতনায়, আমাদের কর্মে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, বিজয় উদযাপন করুন।